কালকে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন, মানে মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী। অনেক বড় কথা বাংলাদেশের জন্য, নোবেল বিজয়ী একজন খ্যাতনামা ব্যক্তি প্রধানমন্ত্রী হলো। সবচেয়ে বড় কথা এই যে একটা ফ্যামিলি পরম্পরা, আইদার জিয়া নয়তো হাসিনা, এর বাইরেও একজনকে আনা হলো ডেকে। আচ্ছা, তারপর ওনার সাথেও কিন্তু ভারতের একটা ঘুরিয়ে পেঁচিয়ে সম্পর্ক আছে। ওনার যে স্ত্রী, তার বাপের বাড়ি মানে তার ভাইয়ের বাড়ি আমাদের বর্ধমান জেলায় লস্কর দিঘির কাছে আছে। তো ওইখানে ওদের আদি বাপের বাড়ি ছিল। তো উনি পরবর্তীকালে ওনার এক দাদা বাংলাদেশ চলে যান, সেই দাদার সাথে উনিও বাংলাদেশ চলে যান এবং তারপর ওখানে পড়াশোনা করেন। এমনকি ক্লাস 10 পর্যন্ত উনি কিন্তু বর্ধমানেই পড়াশোনা করেছিলেন। তারপর দাদার সাথে চলে যান সেই ঢাকাতে, সেখানে কলেজে পড়ে বাকি ডিগ্রিগুলি উনি হাসিল করেন। তাহলে ধরতে গেলে এই মোহাম্মদ ইউনূস আমাদের ভারতের দুলা ভাই, তাই তো? যাই হোক, এগুলি বললে এখন রেগে যাবেন, কারণ খুব একটা বেশি ভালো একটা পরিবেশের মাঝে উনি প্রধানমন্ত্রী হননি। ইনফ্যাক্ট কতদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছে সেটা নিয়েও একটা বড় কোশ্চেন মার্ক আছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি যদি ইলেকশন হয়, 3 মাসের মধ্যে যদি ইলেকশন হয়, তাহলে নিশ্চয়ই বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটরা দাঁড়াবে। সেখানে একটা ইলেকশনে উনি বা ওনার যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি নেই, তাহলে যেই দল সবচেয়ে বেশি ভোট পাবে সেই তো প্রধানমন্ত্রী হবে। এখানে একটা অস্থির পরিবেশের মধ্যে উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। যদিও শপথ নেওয়ার পর উনি বললেন ওনার সার্বিক দায়িত্ব কী হবে, সবার জন্য উনি সম্মত রক্ষা করবেন, মানে ডেমোক্রেসিটা মেনটেন করাই হচ্ছে ওনার প্রায়োরিটি। অবশ্যই একটা শিক্ষিত লোক, তার মনোকামনা আলাদা হবে, তার চিন্তাধারা আলাদা হবে, কিন্তু অনেকের মনেই সন্দেহ আছে তাকে এককভাবে ডিসিশন নিতে কতটুকুন মানে সাহায্য করবে বাকিরা, নাকি সে শুধু ওই সামরিক বাহিনীর আন্ডারে থাকাই কোনো প্রধানমন্ত্রী হবেন। এটাও কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক। নাকি এই ছাত্র সংগঠন, এই সমন্বয় কমিটি ওনাকে চালাবে, নাকি জিয়া মিসেস খালেদা জিয়া ওনাকে চালাবেন। তো এগুলি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন সামাজিক মাধ্যমে আছে এবং অনেকের কাছে আছে। সত্যিই কি উনি একদম নিজের চিন্তাধারাতে দেশ চালাতে পারবেন, নাকি কারোর উংলি পাকারকে ওনার চলতে লাগবে? যেহেতু ওনার কাছে একটা ফুল ফ্লেজেড এমপি নেই, তাহলে এখান থেকে ওইখান থেকে একে তাকে নিয়ে ডেকে একটা কেন্দ্রীয় সরকার গঠন করা হয়েছে। সেই কেন্দ্রীয় সরকার গঠন করা হলেও তার মনের মতো লোক বা তার ধ্যান ধারণা বিশ্বাস করে এমন লোক কদ্দূর পাওয়া যাবে, সেটা নিয়েও একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। 18 কোটি লোকের উপরে 18,000 কোটি নাকি বাংলাদেশের ঋণ আছে, তার মানে মাথা পিছু 1,000 কোটি। তাহলে সেই 1,000 কোটি ঋণটাকে কমানো, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে 70 টাকা চালের কেজি, 500 টাকা পেঁয়াজের কেজি, অনেক বড়। হ্যাঁ, উনি ইকোনমিক্সট, উনি প্রচুর জানেন ফাইন্যান্স সম্বন্ধে। তো সেখানে দাঁড়িয়ে উনি হয়তো দেশের কমার্সটা নিয়ে অনেক বেশি ভাবতে পারবেন। হ্যাঁ, তো সেটা একটা লক্ষ্য করা। তারপরে উনি এটাও বলেছেন সংখ্যালঘুদের জন্য এই দেশ, হ্যাঁ, দেশের নাগরিক তো সবাই, বাংলাদেশ সবার মানা গেল। এখানে মাত্র 8% আছে সংখ্যালঘু, সেখানে 1 কোটি সংখ্যালঘু তো আছে। 18 কোটির মাঝখানে 1 কোটি লোক, কত লোক মাঠে নেমেছিল? 20 লক্ষ স্টুডেন্ট মাঠে নেমেছিল। 20 লক্ষ স্টুডেন্ট মাঠে নেমে, হ্যাঁ, প্রথম অবস্থায় 20 লক্ষ স্টুডেন্টই ছিল, পরে হয়তো প্যারেন্টসরা, স্কুল, কলেজ, অ্যাডভোকেট সবাই যোগদান করেছিল। কিন্তু 20 লক্ষ স্টুডেন্ট যদি একটা সরকারকে ফেলে দিতে পারে, তাহলে 1 কোটি সংখ্যালঘু যদি এক হয়ে এক ছত্রে নিজেদের অধিকারের জন্য লড়ে, তাহলে ওরা কিছু করতে পারবে না? স্বাধীন বাংলাদেশ সবাই চেয়েছিল, বৈষম্যময় বাংলাদেশ কেউ চায়নি। আমরা যে কত ভিডিও পেয়েছি, না, ইউটিউবে আপনারা যারা ভাবছেন ইউটিউবে ভিডিওগুলি, না, ইউটিউবে সেসব ভিডিও দেওয়া যায় না বা দেখানো যায় না, কারণ এগুলি ইউটিউবের অনেক গাইডলাইন্স আছে। নর্মালি যে আমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে একটা ভিডিও দেখলে শরীরটা শিউরে উঠছে, কাঁটা লেগে যাচ্ছে একটা ভিডিও দেখার পর। মানুষগুলিকে মারার পরও এখান দিয়ে
জুতা জুতা বেঁধে দিয়েছে। মানে একটা মৃত মানুষের সত্ত্বেও হায়রানির, যাকে বলে হায়রানাত এক ব্যাপার থাকে, সেটা করেছে। মানে একটা মানুষকে কত নিকৃষ্টভাবে শেষ করা যায়, মারার পরও নাক থেতলে দিয়েছে, মানে ভাবা যায় না। শুধু কি তাই, একটা ঢাকা শহরের মতো একটা বড় ক্যাপিটালের পার্কের মধ্যে যে ভাস্কর্যগুলি আছে, যেটা কিনা হাসান রাজার থেকে শুরু করে লালন ফকির, এদের ভাস্কর্যগুলিও চুরমার করে ভেঙে দিয়েছে। কারণ কি, মূর্তি নাকি রাখা যায় না বাংলাদেশে। মূর্তি পুজো যেমন করা যায় না, তেমনি মূর্তি রাখা যায় না, এইসব ব্লা 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 কথা উঠে আসছে। এদিকে আজকে দেখলাম বাংলাদেশের সংখ্যালঘুরা মিছিল শুরু করেছে ওখানে তাদের অধিকার নিয়ে। কালকে একটা মেয়ে বলেছিল, আমি বাঁচি মরি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশের বাইরে যাবো না, বাংলাদেশের স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমরা এই স্বাধীনতা চাই নাই, কারণ ওর ভাইয়ের চেম্বার টেম্বার ভেঙে দিয়েছে। আরেকটা পরিবার দেখলাম, ভদ্রলোকের বিশাল জায়গা সম্পত্তি, ভদ্রলোকের দোকান, ভদ্রলোকের ঘরের ভেতর দিয়ে তালা লাগিয়ে রেখে দিয়েছে। যে তার মধ্যে দেখলাম এলাকার কিছু লোক গেল, আমাদের একটা রিপোর্টার গেল, গিয়ে বার করে আনলো, এবং ওনার 5 লাখ টাকার মধ্যে সামগ্রী দোকানে ছিল, পুরো দোকান ভাঙচুর করে ফেলেছে সাম সাহা। এবং উনি দেখিয়েও দিলেন যে কারা কারা ওনার দোকানে লুট করতে এসেছিল। ওনার ল্যাপটপ, ওনার সিসিটিভি, ওনার বাড়ির ইলেকট্রিক্যাল লাইন সব ভেঙে চুরমার করে দিয়েছে। শুধু তাই না, ওনার বাড়ির মানে ওনার অনেকটা জমির মালিক উনি, দেখালেন মানে বাড়ি ছাড়াও ওনার প্রচুর জমি আছে, 3-4টা দোকান ঘর মধ্যে ভাড়া দিয়ে রেখেছিলেন। তাই উনি বলছিলেন যে এই জমি, এই দোকানগুলিকে হারফ করার জন্য, মানে গ্র্যাসপে নেবার জন্য ওরা এই জিনিসগুলি করেছে। তো এই জিনিসটা কি ছাত্ররা চেয়েছিল? লুটপাট, মারপিট, এটা কি ছাত্ররা চেয়েছিল? শুনেছি ঢাকা শহরে ট্রাফিক জ্যামের সময় ছাত্ররা লাঠি হাতে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করছে। বাট লাঠি হাতে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করছে, লাঠি হাতে ওরা অনেক পুলিশের থেকে, অফিস রুম থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছিল, সেটা কন্ট্রোল করেছে। কোন এক মানুষ তার স্ত্রীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে, তাকে ধরেছে। এই সমস্ত অনেক ভালো ভালো কাজ করেছে। কিন্তু এই যে বিভৎসভাবে কিছু লোককে প্রাণ নিয়ে শেষ করে দিয়েছে, বলুন তো, যতই দেশ নিরাপত্তা ফিরে আসুক, দেশ সবকে ভালো হয়ে যাক, সেই মানুষগুলির পরিবারগুলি কোনো দিন এই 2024টাকে ভুলে যেতে পারবে? নাকি মন থেকে যারা এই কাজগুলি করেছে, ওরা তো জানে কারা করেছে, এই হিংস্রতাটাকে ক্ষমা করতে পারবে? মানুষ, এখানে মানুষ রূপ দেখা যায়নি। যেইভাবে মারা হয়েছে, যেইভাবে, সে পুলিশই হোক আর যা কিছু হোক, মানে জিন্দা জ্বালিয়ে দেওয়া, এইবার ও তো দেখিয়ে দিল, জিন্দা জ্বালিয়ে দিয়েছে। একজন ওসিকে দেখলাম, উনি মানে করছেন, গ্রেটফুলনেস জানাচ্ছেন কাছে, সেনাবাহিনীর কাছে, এবং বলছে এইভাবে আমার সাথে কলিগদেরকে মারা হয়েছে, মানে প্রাণে মারা হয়েছে, সেখানে দাঁড়িয়ে যে আজকে আমার থানাটা ঠিক আছে এবং আমি ঠিক আছি, আমার কিছু কলিগ ঠিক আছে, এর জন্য আমি সেনাবাহিনীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। গ্র্যাটিটিউড জানাচ্ছেন উনি সেনাবাহিনীর কাছে যে উনি ভালো আছেন এবং ওনার অ্যাটলিস্ট থানাটা ভালো আছে। আই থিঙ্ক হি ইজ অফিসার ইনচার্জ। তারপর আরেকজন মহিলা, উনিও বোধহয় মহিলা, ওখানে উনি মহিলা বোধহয় পুলিশ অফিসার, উনিও দেখলাম কিছু একটা বক্তৃতা দিল। সারাদিন ধরে ওইগুলি দেখি আর শিউরে উঠি, ভাবি মানুষ পশুর থেকে অধম হয়ে গেছে। পলিটিক্যাল পার্টি আলাদা হতেই পারে, নিজের নীতি আলাদা হতেই পারে, সংঘাত মানসিক হতে পারে, দৈহিক কেন, ফিজিক্যাল অ্যাটাক কেন? যেইভাবে বাড়ি ঘরগুলিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি ওই ভিডিওগুলি বা ওই মানে ফটোগুলি দেখাতে পারবো না। এক একটা ফটো দেখার পর, ঘুম থেকে ওঠার পর হাত পাগুলি ঠান্ডা হয়ে গেছে। এত পৈশাচিক মানে হয়ে গেছে, কি বলবো, কি মারপিট বলবো এটাকে? নরপিশাচরা বোধ এভাবে মারতে পারে না যেভাবে ওরা মানুষকে মেরেছে। তারপর মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। একটা ভিডিও ক্লিপিংস আজকে দেখলাম, একটা নিউজ চ্যানেল ছেড়েও দিয়েছে যে মেয়েটাকে 5-6টা লোক তুলে দৌড়ে নিয়ে গিয়ে মেয়েটাটা তুলছে, এবং এলাকার লোক নাকি সেনাবাহিনীকে খবরও দিয়েছে। পালবাড়ি না পাল সামথিং দেখলাম, কিন্তু সেনাবাহিনীও কিছু করতে পারছে না, কারণ মেয়েটাকে তুলে ধরে নিয়ে যাচ্ছে। চিৎকার করছে মেয়েটা বা মেয়েটার বাড়ির লোকরা, মেয়েটার বাবা খালি গায়ে গামছা পরে আসছে। বলুন তো, ওই মেয়েটা যদি ফিরেও আসে তার পরিবারের কাছে, সে কি কোনোদিনও আগের জীবনে যেতে পারবে?
না সে পারবে এই পশু বৃত্তিটাকে মানে ক্ষমা করে দিতে? এই যে ভেতরে একটা রাগ, একটা জ্বালা থাকবে, সেই জ্বালা কিন্তু কোনোদিনও যায় না, কোনোদিনও যায় না। সেই মেয়েটার ভিডিওটা এখন অনেকে বলতেই পারে, হতে পারে এটা ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, ডাক্তার কাছে গেলে চ্যাং দোলা করে এতজন মিলে নিয়ে যাবে না, 10-12 জন নিয়ে যাচ্ছে, আর খালি গায়ে গামছা পরে বাড়ির কিছু লোক পিছিয়ে দৌড়াচ্ছে, যেটা কিনা একটা নিউজ চ্যানেলে দেখলাম। সব কিছু ফেক হয় না, সব নিউজ ফেক নিউজ হয় না। ওই যে মেয়েটা নিজে লাইভে এসে বলেছিল কালকে যে আমার বাবার কি দোষ, আমার কাকার কি দোষ, আমার ভাইয়ের কি দোষ, এটা নিশ্চয়ই ফেক ছিল না। তারপরে এদিকে আসছি, ভারতবর্ষের সাথে মানে নর্থ বেঙ্গলে কিছু কিছু জায়গাতে ইসে নেই, তার কাটাটা এখনো পড়েনি নদীর সাথে, সেখান দিয়ে প্রচুর লোক পালিয়ে ভারতে আসার চেষ্টা করছে। 300 জন লোক তো মানিকগঞ্জে দাঁড়িয়ে আছে। ঠাকুরগাঁও জেলাতে প্রচুর লোক পার, আমি ভিডিওটা আমার কাছে ছিল, সঙ্গীত দিবত ভিডিওটা ছেড়েছিল যে ঠাকুরগাঁও জেলা থেকে ওরা আসতে চাইছে, এবং কি 1-2 ছেলে সেই নদীতে ঝাঁপও দিয়েছে। হ্যাঁ, এবং ওদের একটাই কথা, এদিকে থাকলেও মরবো, ওইদিকে থাকলেও মরবো, কেননা মানে মরেই যাই। কারণ ওইখানে মানে মৃত্যু হলে কষ্ট দিয়ে মারবে, মৃত্যুর পরও কষ্ট দেবে, কিন্তু অ্যাটলিস্ট ওখানে যদি আমাদের ভারতে যদি এইভাবে কিছু হয় মানে আইন অমান্য করার জন্য, তাও কিছুটা হয়তো ভালো মৃত্যু হবে। কত কষ্ট হয়েছে কতগুলো শুনে। এদিকে ভারত নিয়েছে স্ট্রিক্ট অ্যাকশন সমস্ত জায়গাতে, যদিও রেড অ্যালার্ট করেনি, বাট অপারেশন, ইমার্জেন্সি অপারেশন কিন্তু ওরা ডিক্লেয়ার করেছে। মণিপুর, ডিমাপুর এইসব জায়গাতে সন্ধ্যের পরে কারফিউ ডিক্লেয়ার করেছে। কারণ নর্থ ইস্টের উপর এত লোক যদি চলে আসে, তাহলে ভারসাম্যটা ওই স্টেটের হারিয়ে যাবে, প্রত্যেকটা স্টেটের উপর একটা চাপ পড়ে যাবে, যেটা কিনা প্রকাশ্যে মন্ত্রীরা বলছেন। যদি ওইখান থেকে লোকরা এন্ট্রি হয়, আসাম যেমন বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না এখানে কাউকে রাখা, কারণ এতজন লোক এদিকে আসলে পরে ওদের একটা খাওয়াটার ব্যাপার আছে। তারপর ওরা তো কারফিউ দিয়ে দিয়েছে মণিপুর, ডিমাপুর এরা। এদিকে দেখলাম কুচবিহারের লোকাল লোকরা বলছে আমরা চাই না এদিকে আসুক, এমনিতেই আমাদের খাওয়ার বা কাজকর্ম কম আছে, ওরা যদি আসে তাহলে ওরাও কাজকর্মতে ভাগিদার হবে। তাই মহিলা বেশ স্পষ্টভাবে বলছে, যদিও ওরা সবাই মানে একই ধর্মের, তারপরেও বলছে যে না, আমরা চাই না ওরা এখানে আসুক। এটা কিন্তু অনেকেরই ইসে যে আমরা চাই না কেউ আসুক। এদিকে ত্রিপুরার যে রাজার বংশধর প্রদীপ্ত মাণিক্য, যিনি কিনা পলিটিক্যাল পার্টির সাথে আছেন, ওখানে কুমিল্লা শহরে এই ত্রিপুরার রাজ পরিবারের একটা খুব সুন্দর মিউজিয়াম ছিল, লাইব্রেরি, নট মিউজিয়াম, লাইব্রেরি ছিল রাজা বীরচন্দ্র মাণিক্যের। সেই লাইব্রেরিটাকেও পুরোপুরি জ্বালিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধীর মিউজিয়াম জ্বালিয়ে দিয়েছে, বীরচন্দ্র মাণিক্যের লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে, মানে যা কিছু ছিল পুরোটাই জ্বালিয়ে দিয়েছে। প্রদ্যোৎ মাণিক্য এটাই বলেছে যে আমরা এখন মুখ খুলছি না কারণ দেশের কথা ভেবে, কিন্তু প্রয়োজন হলে আমরাও মুখ খুলব। আর আরেকটা কথা ইনিও বলেছেন, দেশের মধ্যে এইভাবে নর্থ ইস্টগুলোর মধ্যে যদি চলে আসে এই বাংলাদেশের থেকে লোকরা, তাহলে সত্যি রাখতে খুব কষ্ট হবে। কারণ ওই যে বললাম, ভারসাম্যটা হারিয়ে যাবে। যারা অটো চালাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে, তখন এখন যেখানে এক্সট্রা আরও 50,000 লোকও আসে, 50,000 লোকের জন্যও কিন্তু একটা কাজের ব্যবস্থা করতে লাগবে। তাই মোটামুটি নর্থ ইস্টরা প্রচণ্ড ভয়ে আছে যদি ওখান থেকে লোক আসে। এদিকে লোকরা কাঁদতে কাঁদতে বলছে অ্যাটলিস্ট ওইখানে গেলে 2 হাত পা নিয়ে গেল ঠিক আছে, মানে বেঁচে তো থাকবো। আমরা যে ঠাকুরগাঁয়ে যে ইয়েটা দেখলাম, ফেসবুকে জিনিসটা দেখলাম, মানুষগুলি কিচ্ছু নিয়ে আসেনি, জাস্ট খালি হাত পা এসেছে, কোনো মতে নদীর টোপকে, নদীর সাইডটাতে একটু জায়গা আছে, রাস্তাটা আছে, ওটা পার হয়ে চলে যাবে। যদিও তখন বাংলাদেশের যে ইয়েটা বিজিবি বোধহয় বলে, ওরা এসেছিল বাংলাদেশের বিজিবিরা, কিন্তু আসার পর হাতে লাঠি ছিল, তখন ওরাও পাল্টা প্রোটেস্ট করেছে যে মারবি, মার মার মার। তাই ক্যামেরা যেহেতু ছিল, আর ওরা মারার চেষ্টাটাও করেনি। আজকে একটা দেশ স্বাধীন হলো, সেখানে A to Z without any social discrimination, without any cultural discrimination, without any religious discrimination, without any caste discrimination, সবাইকে কিন্তু এক হয়ে আনন্দ করার কথা ছিল। সেখানে কারোর চোখের জলে বিলীন হয়ে যাচ্ছে। কারণ একটাই কথা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যা লঘু দেখে মারা হচ্ছে না, একটা
হলফনামা আছে যে বাংলাদেশের হিন্দুরা, সংখ্যালঘুরা মেইনলি হাসিনার সমর্থক। হাসিনার সমর্থক হিন্দুই হোক মুসলিমই হোক, মারতে হবে, মারপিট করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এখানে সংখ্যালঘুটাকে ট্যাগ দেওয়া হয়েছে কারণ সংখ্যালঘু মানেই আওয়ামী লীগ, তাই সংখ্যালঘুকে ক্ষেত্রে হয়তো মারপিটে বেশি হচ্ছে। কিন্তু পুলিশ মারা হচ্ছে, আওয়ামী লীগের লোকদেরকে মারা হচ্ছে, আওয়ামী লীগের যারা বড় বড় লিডার ছিল ওদেরকে ধরতে পারা হচ্ছে। বলতে পারেন এই রাহুল আনন্দ ছোট থেকে শখই ছিল বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সংগ্রহ করা, সারাটা বাড়ি ভর্তি শুধু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবং এখানে অনেক বড় বড় লোকরা এসেছেন। এটা তো ওনার শুধু বাড়ি না, ওটা ওনার স্টুডিও ছিল, ওটাতে উনি এডিট করতেন, সব কিছু করতেন, রেকর্ডিং করতেন। সেখানে এত এত জিনিসগুলিকে জ্বালিয়ে দেওয়া হলো, অথচ সেই রাহুল আনন্দ কিন্তু ছাত্রদের এই আন্দোলনে সমর্থন করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। আসলে ধ্বংস করাটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য, বিভেদ সৃষ্টি করাটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যটা নিশ্চয়ই ছাত্ররা চায়নি, সেই বিভেদটা নিশ্চয়ই প্রশাসন চায়নি। কিন্তু প্রশাসন নেই, প্রশাসন বিকল হয়ে গেছে। তাই এই সময়টাকে কাজে লাগে যতটা নচ্ছারামি পারে, যতটা নিকৃষ্ট কাজ পারে ওরা করেছে। তাতে কত মা বোনের চোখের জল পড়ছে, কত নেতার চোখের জল পড়ছে, কত বয়স্ক লোক কান্না করছে, এতে কিছু যায় আসে না। কারণ ওদের মূল লক্ষ্য হচ্ছে ধ্বংস। আমরা বলি না স্বদেশ হওয়া মানে কি, গঠন বা গড়ন, গঠনমূলক কাজে ওরা বিশ্বাস করে না, ওরা ধ্বংসমূলক কাজে বিশ্বাস করে। তাই তো বৈষম্য সৃষ্টি করছে, তাই তো বিভেদ সৃষ্টি করে। আর ডিভাইড অ্যান্ড রুল করে ইংরেজরা হয়তো আমাদের উপরে ছিল, এখন কিন্তু সম্ভব না, সম্ভব না। যদি হিন্দুরা এদিকে চলেও আসে তাহলে কি মনে হয় ওখানে শান্তি হবে? না, তখনও কিছু না কিছু নিয়ে লাগালাগি শুরু হয়ে যাবে, রাগারাগি শুরু হয়ে যাবে। তাই শান্ত সুষ্ঠুভাবে থাকা আর সমস্ত দেশবাসী একটা দেশ গঠন করার সময় সেই দেশের লোক যদি দেশ ছেড়ে চলে আসতে লাগে তাহলে কিসের দেশ গঠন হলো? দেশ গঠন হওয়ার সময় সমস্ত লোকদের খারাপ ভালো সবকে এক ছাতার নিচে এনে দেশ গঠন করতে পারে, সে হচ্ছে আসল নেতা। এখন আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে একসাথে নিয়ে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, যে দেশের কাজী নজরুল হচ্ছে সে কবি, ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি, তার এই গানের মূল লাইনটা যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেটা উনি নিজের ইসে করে কিনা, এই কাজে নিজের কাজে প্রতিফলন করে কিনা। যে হ্যাঁ, আমার সোনার বাংলা যেন আমার সোনার বাংলা হয়, রবীন্দ্রনাথের স্ট্যাচুকে ভেঙে ফেলে যেন আমার সোনার বাংলাটা গাওয়া না হয়, বিভিন্ন স্থাপত্য বিভিন্ন ভাস্কর্যকে শেষ করে দিয়ে যেন কোনো ভাস্কর্যের জন্য স্যালুট না দেওয়া হয়। এইটুকুন খেয়াল রাখতে হবে প্রধানমন্ত্রী মিস্টার ইউনূসকে। অনেক আশা অনেক ভরসা করে ছাত্ররা আপনার হাতটা ধরেছে। আশা করি আপনি আপনার হাতটাকে শক্ত করে বাংলাদেশের মাটিতে রাখবেন এবং বাংলাদেশিদের জন্যই কাজ করবেন, অন্য কোনো থার্ড পার্টির জন্য আশা করি আপনি কাজ করবেন না। চলো এইটুকুনি বললাম। একটা কথাই বলবো, দেশ কোনো নির্দিষ্ট কারণ না, না সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু, দেশকে ভালো সবাই বাসে। তাই কারোর গায়ে ট্যাগ দিয়ে তুমি আওয়ামী লীগ কিছু ক্ষতি করা উচিত না। জিততে যদি হয় আরামসে প্রপার ইলেকশন করে জিততে পারবে যদি মানুষ চায়। যদি মানুষ চায় 20 লাখ বাচ্চা মিলে যদি একটা সরকার ফেলে দিতে পারে, তাহলে 18,000 কোটি মিলে একটা সরকারকে আটকাতে পারবে না ইলেকশন জেতার জন্য? নিশ্চয়ই পারবে। তাই বলে লোককে মেরে লোকের রক্তে নিজের হাত লাল না করেও বাঁচা যায়। আশা করব কালকের দিন থেকে নতুন এক সকাল, নতুন এক ভোর বাংলাদেশের ভাই বোনরা দেখবে, সে হিন্দুই হোক বা মুসলিমই হোক, যে ধর্মেরই হোক না কেন, সবাইকে আল্লাহ এবং ভগবান রক্ষা করবে। চলো বাই।